ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না। দুঃখী বলে কেউ টেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলে রাতের আগুন রথকে যে আসতেই হবে। বলিস না মা, বলিস না, আমার বড্ড ভয় করে। আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি। উনি যেন পায়ে ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দিন। অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কেই বা দেবে? তুই দিবি না রে কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। আমি কাঙালি, মা বলে গেছে তাকে আগুন দিতে। ঠাকুরদাস মুখুজ্জের বয়সী স্ত্রী 7 দিনে জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মশাই ধানের কারবারে খুবই অবস্থাপন্ন। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের ছেলেপুলে হয়েছে। জামাইরা, প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বেঁধে গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করে দেখতে এলো। মেয়েরা কাঁদতে কাঁদতে মায়ের 2 পায়ে গাঢ় করে আলতা এবং মাথায় ঘন করে সিঁদুর লেপে দিল। বউরা কপাল চন্দনে চর্চিত করে বহুমূল্য কাপড়ে শাশুড়ির দেহ ঢেকে দিয়ে আঁচল দিয়ে তার শেষ পায়ের ধুলো মুছিয়ে নিল। ফুল, পাতা, গন্ধ, মালা আর কোলাহলে মনে হলো না এটা কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গিন্নি 50 বছর পর আরেকবার নতুন করে তার স্বামীর ঘরে যাত্রা করছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়ে অলক্ষ্যে 2 ফোঁটা চোখের জল মুছে শোকাহত মেয়ে আর বউদের সান্ত্বনা দিতে লাগলেন। প্রবল হরিধ্বনিতে সকালের আকাশ কাঁপিয়ে তুলে সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলল। আরেকটা প্রাণী একটু দূরে থেকে এই দলের সঙ্গী হল। সে কাঙালির মা। সে তার কুড়ের উঠোনের গোটা কয়েক বেগুন তুলে এই পথে হাঁটে চলছিল। এই দৃশ্য দেখে আর নড়তে পারল না। তার হাঁটে যাওয়া রয়ে গেল। তার আঁচলে বেগুন বাঁধা রয়ে গেল। সে চোখের জল মুছতে মুছতে সকলের পেছনে শ্মশানে এসে হাজির হল। গ্রামের এক প্রান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে সকাল থেকেই কাঠের ভার, চন্দনের টুকরো, ঘি, মধু, ধূপধুনো ইত্যাদি জিনিস জমানো হয়েছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলে কাছে যেতে সাহস পেল না। তফাতে একটা উঁচু ঢিবির উপর দাঁড়িয়ে সমস্ত শেষকৃত্য প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলে দেখতে লাগল। যখন শবদেহ রাখা হলো তখন তার রাঙা পা দুটো দেখে তার 2 চোখ জুড়িয়ে গেল। ইচ্ছে হলো ছুটে গিয়ে 1 বিন্দু আলতা মুছিয়ে নিয়ে মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সঙ্গে ছেলের হাতের মন্ত্রপড়া আগুন যখন লাগানো হলো তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। মনে মনে বারবার বলতে লাগলো, ভাগ্যবতী মা, তুমি সোহাগকে যাচ্ছ,
আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন, সে তো সোজা কথা নয়। স্বামী, ছেলে, মেয়ে, নাতি নাতনি, দাস দাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল রেখে এই যে স্বর্গে যাওয়া, দেখে তার বুক ফুলে ফুলে উঠতে লাগলো। এই সৌভাগ্যের সে যেন আর কোনো সীমা খুঁজে পেল না। সদ্য জ্বলে ওঠা চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলে ঘুরে ঘুরে আকাশে উঠছিল। কাঙালির মা এর মধ্যেই ছোট একখানা রথের চেহারা যেন স্পষ্ট দেখতে পেল। তার গায়ে কত না ছবি আঁকা, চূড়ায় তার কত না লতাপাতা জড়ানো, ভেতরে কে যেন বসে আছে। মুখ তার চেনা যায় না, কিন্তু সিঁথিতে তার সিঁদুরের রেখা, পা দুটো আলতায় রাঙানো। উপরের দিকে চেয়ে কাঙালির মায়ের দুই চোখে জলের ধারা বইছিল। এমন সময় বছর 14-15 একটা ছেলে তার আঁচলে টান দিয়ে বলল, এইখানে তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি না? হ্যাঁ, রাঁধবো ক্ষণ রে। দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে সোয়াগ্যে যাচ্ছে। কই, তুই খেপেছিস? ও তো ধোয়া, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? বামুনদের গিন্নি মরেছে, তুই কেন খেতে মরিস মা? কাঙালির মার এতক্ষণে হুঁশ হল। পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে এইভাবে চোখের জল ফেলায় সে মনে মনে লজ্জা পেল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছে ফেলে একটুখানি হাসার চেষ্টা করে বলল, কাঁদবো কিসের জন্য রে? চোখে ধোঁয়া লেগেছে বই তো নয়। হ্যাঁ, ধোয়া লেগেছে বই কি, তুই কাঁদছিলি। মা আর প্রতিবাদ করল না। ছেলের হাত ধরে ঘাটে নেমে নিজেও স্নান করল, কাঙালিকেও স্নান করিয়ে ঘরে ফিরল। শ্মশানে সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটল না। সন্তানের নাম রাখার সময় বাবা মায়ের মূর্খতায় বিধাতা পুরুষ আকাশে থেকে বেশিরভাগ সময় শুধু হেসেই থামেন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাদের সারা জীবনটা তাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভেঙচে চলতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় থেকে রেহাই পেয়েছিল। তাকে জন্ম দিয়ে মা মরেছিল, বাবা রাগ করে নাম দিল অভাগী। মা নেই, বাবা নদীতে মাছ ধরে বেড়ায়, তার না আছে দিন না আছে রাত। তবু যে কি করে ছোট্ট অভাগী একদিন কাঙালির মা হয়ে বেঁচে রইল, সে এক আশ্চর্যের ব্যাপার। যার সঙ্গে বিয়ে হলো তার নাম রসিক বাঘ, বাঘের অন্য বাঘিনী ছিল। একে নিয়ে সে অন্য গ্রামে উঠে গেল। অভাগী তার দুর্ভাগ্য আর শিশুপুত্র কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে রইল। তার সেই কাঙালি বড় হয়ে আজ 15 পা দিয়েছে, সবেমাত্র বেতের কাজ শিখতে শুরু করেছে। অভাগীর আশা হয়েছে আরো বছরখানেক তার দুর্ভাগ্যের সঙ্গে লড়তে পারলে দুঃখ ঘুচবে। এই দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউই জানে না। কাঙালি পুকুর থেকে মুখ ধুয়ে এসে দেখল তার পাতে পাতিলের তলানির কিছু খাবার পড়ে আছে। মা একটা মাটির পাত্রে ঢেকে রাখছে। অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই খেলি না মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করল না। না, খিদে নেই বই কি, কই দেখি দেখি তোর হাড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে এসেছে। সে হাড়ি দেখে তবে ছাড়ল, তাতে আর একজনের মতো ভাত ছিল। তখন সে খুশি মুখে মায়ের কোলে গিয়ে বসল। এই বয়সের ছেলে সাধারণত এমন করে না, কিন্তু শিশুকাল থেকে বহুকাল ধরে সে রুগ্ন ছিল বলে মায়ের কোল ছেড়ে বাইরের সঙ্গী সাথীদের সঙ্গে মেশার সুযোগ পায়নি। এখানেই বসে তাকে খেলাধুলার স্বাদ মেটাতে হয়েছে। মা, তোর গা যে গরম, তুই কেন অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? কেন আবার নিয়ে এলি?
মরা পুরানো কি তুই? জি বাবা, মরা পুরানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। তোর সেই এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়। আমি যে চোখে দেখলাম কাঙালি, বামুন মা রথের উপরে বসে, তার রাঙা পা দুটো যে সবাই চোখ মেলে দেখলো রে। সবাই দেখলো? সবাই দেখলো। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়ে বসে ভাবতে লাগলো। মাকে বিশ্বাস করাই তার অভ্যাস। বিশ্বাস করতেই সে শিশুকাল থেকে শিখেছে। সেই মা যখন বলছে সবাই চোখ মেলে এত বড় ব্যাপার দেখেছে, তখন অবিশ্বাস করার আর কিছু নেই। খানিক পরে আস্তে আস্তে বলল, তাহলে তুইও তোমার স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলেছিল, কাঙালির মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। কাঙালির মা চুপ করে রইল। কাঙালি তেমনি ধীরে ধীরে বলতে লাগলো, বাবা যখন তোকে ছেড়ে দিল, তখন তখন তোকে কত লোকে তো বিয়ে করতে সাদাসাদি করলো, কিন্তু তুই বললি না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, আবার বিয়ে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই তুই বিয়ে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম। মা ছেলেকে দুই হাতে বুকে চেপে ধরল। সত্যি সেদিন তাকে এ পরামর্শ কম লোকে দেয়নি, এবং যখন সে কিছুতেই রাজি হল না, তখন উৎপাত উপদ্রব তার উপর কম হয়নি। সেই কথা মনে করে অভাগীর চোখ দিয়ে জল পড়তে লাগল। কথাটা পেতে দেব মা, সুবি। মা চুপ করে রইল। কাঙালি মাদুর পাতল, কাঁথা পাতল। মাচার উপর থেকে ছোট বালিশটা পেরে দিয়ে হাত ধরে তাকে বিছানায় টেনে নিয়ে যেতে মা বলল, কাঙালি, আজকে তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাঙালি কাজ কামাই করার প্রস্তাবে আনন্দিত হলেও বলল, মারে, জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা? না দেয় না দিককে, হায় তোকে রূপ কথা বলি। আর লোভ দেখাতে হলো না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষে শুয়ে পড়ে বলল, বল তাহলে, রাজপুত্তুর, কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া? অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প শুরু করল। এক দেশে ছিল এক রাজা, তার ছিল ফুটফুটে এক রাজপুত্র, নাম তার নীলকমল। একদিন এসব তার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল রাজপুত্র আর কোথায় গেল তার কোটালপুত্র, সে এমন উপকথা শুরু করল যা পরের কাছে থেকে তার শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তার যত বাড়তে লাগলো, গরম রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বইতে লাগলো, ততই সে যেন নতুন নতুন উপকথার ইন্দ্রজাল রচনা করে চলতে লাগলো। তার বিরাম নেই, বিচ্ছেদ নেই। কাঙালির ছোট্ট শরীর বারবার রোমাঞ্চিত হতে লাগল। ভয়ে, বিস্ময়ে, আনন্দে সে সজোরে মায়ের গলা জড়িয়ে তার বুকের মধ্যে যেন মিশে যেতে চাইল। বাইরে বেলা শেষ হল, সূর্য অস্ত গেল। সন্ধ্যার ম্লান ছায়া গাঢ় হয়ে চরাচর ছেয়ে ফেলল। কিন্তু ঘরের মধ্যে আজ আর প্রদীপ জ্বলল না। গেরস্তের শেষ কাজ সারতে কেউ উঠল না। নিবিড় অন্ধকারে কেবল অসুস্থ মায়ের অবাধ গুঞ্জন নিস্তব্ধ ছেলের কানে সুধা ঢেলে চলতে লাগল। সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা পা দুটো, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করে শোকাহত স্বামী শেষ পায়ের ধুলো দিয়ে কেঁদে বিদায় দিলেন, কি করে হরিধ্বনি দিয়ে ছেলেরা মাকে বহন করে নিয়ে গেল, তারপরে সন্তানের হাতের আগুন। সে আগুন তো আগুন নয় বাঙালি, সে তো হরি। তার আকাশ জোড়া ধোঁয়া, ধোঁয়া
নয় বাবা, ওই তো স্বর্গের রথ। কাঙালি চরণ বাবা আমার। কেন মা? তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো। যা, অমন কথা বলতে নেই। তার মা সে কথা বোধহয় শুনতে পেল না। তপ্ত নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ছোট জাত বলে তো এখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না। দুঃখী বলে কেউ টেকিয়ে রাখতে পারবে না। ইস, চিল রাতের আগুন রথকে যে আসতেই হবে। বলিস না মা, বলিস না, আমার আমার বড্ড ভয় করে। আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি। উনি যেন পায়ে ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দিন। অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কেই বা দেবে? তুই দিবি না রে কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলতে বলতে সে ছেলেকে একেবারে বুকে চেপে ধরল। অভাগীর জীবন নাটকের শেষ অঙ্ক শেষ হতে চলল। বিস্তার বেশি নয়, সামান্যই। বোধহয় 30টা বছর আজও পার হয়েছে কি হয়নি। শেষও হলো তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, অন্য গ্রামে তার বাস। কাঙালি গিয়ে কাদাকাটি করল, হাতে পায়ে পড়ল। শেষে ঘটি বাধা দিয়ে তাকে 1 টাকা প্রণামী দিল। তিনি এলেন না, গোটা চারেক বড়ি দিলেন। তার কত কি আয়োজন! খল, মধু, আদার রস, তুলসী পাতার রস। কেন কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা? হাত পেতে বড়ি কটা নিয়ে মাথায় ঠেকিয়ে উনুনে ফেলে দিয়ে বলল, ভালো হয়তো এতে হব। বাগদি ধুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। 2-3 দিন এমনই গেল। প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে এলো। যে যা টোটকা জানত, হরিণের শিং ঘষা জল, গেটে করি পুড়িয়ে মধুতে মেরে চাটানো ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়ে যে যার কাজে চলে গেল। যখন ছেলে কাঙালি ব্যতিব্যস্ত হয়ে উঠল, মা তাকে কাছে টেনে নিয়ে বলল, কবরেজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধের কাজ হবে। আমি এমনি ভালো হব। তুই তো বড়ি খেলি না মা, সব উনুনে ফেলে দিলি। এমনি কি কেউ সারে? আমি এমনি সেরে যাব। তার চেয়ে তুই 2 ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হাতে ভাত রাঁধতে লাগলো। না পারল ফ্যান ছাড়তে, না পারল ভালো করে ভাত বাড়তে। উনুন তার জ্বলে না, ভেতরে জল পড়ে ধোয়া হয়। ভাত ঢালতে চারদিকে ছড়িয়ে পড়ে। মায়ের চোখ ছলছল করে এলো। নিচে একবার ওঠার চেষ্টা করল, কিন্তু মাথা সোজা করতে পারল না। বিছানায় লুটিয়ে পড়ল। খাওয়া হয়ে গেলে ছেলেকে কাছে নিয়ে কি করে কি করতে হয় নিয়ম মতো উপদেশ দিতে গিয়ে তার ক্ষীণ গলা থেমে গেল। চোখ দিয়ে কেবল অনবরত জল পড়তে লাগলো। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখতে জানত। পরদিন সকালে সে হাত দেখে
তারই সামনে মুখ গম্ভীর করল, দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং শেষে মাথা নেড়ে উঠে গেল। কাঙালির মা এর অর্থ বুঝল, কিন্তু তার ভয়ই হল না। সকলে চলে গেলে সে ছেলেকে বলল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝে বলল, বাবাকে? অভাগী চুপ করে রইল। সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তবুও আস্তে আস্তে বলল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যেতে উদ্যত হলে মা তার হাতটা ধরে ফেলে বলল, একটু একটু কাঁদাকাটি করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থেমে বলল, ফেরার পথে নাভিদ বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি। আমার নাম করলে সে দেবে। আমাকে বড় ভালোবাসে। ভালো তাকে অনেকেই বাসত। জ্বর হওয়া থেকে মায়ের মুখে সে এই কটা জিনিসের কথা এতবার এত রকম করে শুনেছে যে সে সেখান থেকেই কাঁদতে কাঁদতে যাত্রা করল। পরদিন রসিক দুলে সময় মতো যখন হাজির হলো, তখন অভাগীর আর বড় জ্ঞান নেই। মুখের উপর মরণের ছায়া পড়েছে। চোখের দৃষ্টি এই সংসারের কাজ সেরে কোথায় কোন অজানা দেশে চলে গেছে। ও মা, মাগো, বাবা এসেছে মা। তুই তুই পায়ের ধুলো নিবি না মা? মা হয়তো বুঝলো, হয়তো বুঝলো না, হয়তো বা তার গভীর জমানো ইচ্ছেটা সংস্কারের মতো তার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যু পথযাত্রী তার অবশ হাতখানা বিছানার বাইরে বাড়িয়ে হাত পাতল। রসিক হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। পৃথিবীতে তারও পায়ের ধুলোর দরকার আছে, এটাও কেউ চাইতে পারে, তা তার কল্পনার বাইরে। বিন্দির পিসি দাঁড়িয়েছিল। দেও না বাবা, দেও না একটু পায়ের ধুলো। রসিক এগিয়ে এলো। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয়নি, অসন বসন দেয়নি, কোনো খোঁজ খবর করেনি, মরণকালে তাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল। এমন সতী লক্ষ্মী বামুন কাইতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এইবার ওর একটু গতি কইরে দাও বাবা। কাঙালির হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিল। অভাগীর দুর্ভাগ্যের দেবতা আড়ালে বসে কি ভাবলেন জানি না, কিন্তু এই কথাগুলো যেন তীরের মতো বিঁধল ছেলে মানুষ কাঙালির বুকে। সেদিন দিনের বেলাটা কাটল, প্রথম রাতটাও কাটল, কিন্তু ভোরের জন্য কাঙালির মা আর অপেক্ষা করতে পারল না। কে জানে এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হেঁটেই তাদের রওনা হতে হয়। কিন্তু এটা বোঝা গেল রাত শেষ না হতেই এ দুনিয়া সে ত্যাগ করে গেছে। কুড়ের উঠোনে একটা বেল গাছ। একটা কুড়োল চেয়ে এনে রসিক তাতে ঘা দিয়েছে কি দেয়নি, জমিদারের দারোয়ান কোথা থেকে ছুটে এসে তার গালে সশব্দে একটা চর কষিয়ে দিল। কুড়ুল কেড়ে নিয়ে বলল, সালা, এটা কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বোলাতে লাগলো। কাঙালি কাদো কাদো হয়ে বলল, বাহ, ইয়ে যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি।
বাবাকে খামোকা তুমি মারলে কেন? হিন্দুস্তানি দারোয়ান তাকেও একটা অশ্রাব্য গালি দিয়ে মারতে গেল, কিন্তু সে যেহেতু তার মায়ের মৃতদেহ ছুঁয়ে বসেছিল, তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমে উঠল। কেউই অস্বীকার করল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটতে যাওয়াটা ভালো হয়নি। তারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়তে লাগল। তিনি দয়া করে যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যেই দেখতে এসেছে কাঙালির মা তারই হাত ধরে তার শেষ ইচ্ছেটা বলে গেছে। এসব চালাকি আমার কাছে খাটবে না। জমিদার স্থানীয় লোক নন, গ্রামে তার একটা কাছারি আছে। গোমস্তা অধর রায় তার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করছিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একেবারে কাছারি বাড়িতে এসে হাজির হল। সে লোকের মুখে শুনেছিল পেয়াদারা ঘুষ নেয়। তার নিশ্চয় বিশ্বাস হলো অত বড় অসংগত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করতে পারে তো এর প্রতিকার না হয়েই পারে না। হাইরে অনভিজ্ঞ! বাংলার জমিদার ও তার কর্মচারীকে সে চিনত না। সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় দিশেহারা হয়ে একেবারে উপরে উঠে এসেছিল। অধর রায় সেইমাত্র সন্ধ্যা পুজো আর সামান্য জলখাবার সেরে বাইরে এসেছিলেন। অবাক ও ক্রুদ্ধ হয়ে বললেন, কে রে? আমি আমি কাঙালি। দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, এই হারামজাদা খাজনা দেয়নি বুঝি? সকালবেলা এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হলেন। ছোড়াটা মরা ছুঁয়ে এসেছে, কে জানে এখানকার কিছু ছুঁয়ে ফেলল নাকি। ধমক দিয়ে বললেন, মা মরেছে তো যা নিচে নেমে দাঁড়া। ওরে কে আছিস রে? এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। কি জাতের ছেলে রে তুই? আমরা দুলে। দুলে? দুলের মড়াই কাট কি হবে শুনি? মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই। মাঝে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মাকে পড়াবি তো ওই গাছের দাম 5 টাকা আইন গিয়ে পারবি? কাঙালি জানতো তা অসম্ভব। তার উত্তরীয় কেনার দাম হিসেবে তার ভাত খাওয়ার পিতলের কাঁসাটা বিন্তির পিসি 1 টাকায় বাধা দিতে গেছে সে চোখে দেখে এসেছে। সে ঘাড় নাড়ল, বলল, না। না তো ওই মাকে নিয়ে নদী চড়াই পুঁতে ফেলকে যা। কার বাপের গাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়? পাজি হতভাগা নশ্বর। ওটা যে আমাদের উঠোনের গাছ বাবু মশাই। ওটা যে আমার মায়ের হাতে পোতা গাছ। হাতে পোতা গাছ? পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করিয়ে দে তো। পাড়ে এসে গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করল যা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে বাইরে চলে গেল। কেন সে যে মার খেল, কি তার অপরাধ, ছেলেটা ভেবেই পেল না। গোমস্তার নির্বিকার মনে দাগ পর্যন্ত পড়ল না। পড়লে এ চাকরি তার জুটত না। ও পরেশ, দেখ তো বেটার খাজনা বাকি পড়েছে কিনা। থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়। হারামজাদা পালাতে পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন। মাঝে কেবল একটা দিন মাত্র বাকি। সমারোহের আয়োজন গিন্নির উপযুক্ত করেই হচ্ছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করে ফিরছিলেন। কাঙালি এসে তার সামনে দাঁড়ালো, বলল, ও ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। তুই কে? কি চাস তুই? আমি কাঙালি। মা বলে গেছে তাকে আগুন দিতে।
আর দিগে না। কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। একজন বলল, ও বোধহয় একটা গাছ চায়। শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। যা যা, এখানে কিছু হবে না। এই বলে অন্যদিকে চলে গেলেন। ভট্টাচার্য মশাই অদূরে বসে ফর্দ করছিলেন। তিনি বললেন, হ্যাঁ, তোদের যাতে আবার কে কবে পোড়ায় রে? যা, মুখে একটু খড় জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে। মুখোপাধ্যায় মশাইয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাচ্ছিলেন। তিনি কান খাড়া করে একটু শুনে বললেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটাগুলোই এই এখন বামুন কায়েত হতে চায়। বলে কাজের ঝোঁকে আর কোথাও চলে গেলেন। কাঙালি আর প্রার্থনা করল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হয়ে গিয়েছিল। নিঃশব্দে ধীরে ধীরে তার মরা মায়ের কাছে গিয়ে হাজির হল। নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হলো। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়ে দিয়ে তারই হাত ধরে মায়ের মুখে স্পর্শ করিয়ে ফেলে দিল। তারপরে সকলে মিলে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন মুছে দিল। সবাই সব কাজে ব্যস্ত। শুধু সেই পোড়া খড়ের আটি থেকে যে সামান্য ধোঁয়াটুকু ঘুরে ঘুরে আকাশে উঠছিল, সেদিকেই পলকহীন চোখ রেখে কাঙালি উপর দিকে স্তব্ধ হয়ে চেয়ে রইল।